আজকের যে টপিক, আগের টপিকের সঙ্গে অবশ্যই মিল আছে। আগের টপিক ছিল আমাদের চৌম্বক ক্ষেত্রের আধানের গতি সংক্রান্ত, তাই তো? বহিস্থ চৌম্বক ক্ষেত্রে কোনো আধান গতিশীল হলে সেই আধানের উপর একটা বল ক্রিয়া করে। সেই বলের ভেক্টর ফর্ম ছিল কি? এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস ভি। চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর এই বলটা ক্রিয়া করে। বলের মান কত? এফ ইকুয়াল টু বি কিউ ভি সাইন থিটা। আচ্ছা, আর বলের দিক ক্রস প্রোডাক্ট থেকে আসে, অথবা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় ভি আর বি এর সঙ্গে, অর্থাৎ থিটা যদি 90 ডিগ্রি হয়, সাইন 90 কত? 1। তখন বলের মান সর্বোচ্চ হয় না? করা হয়েছিল এফ ম্যাক্স কত? বি কিউ ভি হয়। দেখো, যখন 90 ডিগ্রি কোণ হয়, বি এর সঙ্গে ভি এর কোণ যখন 90 ডিগ্রি হয়, তাহলে আধানের উপর বল প্রয়োগ হয় সব থেকে বেশি, 1 নম্বর। 2 নম্বর কথা, আধান হচ্ছে বৃত্তাকার পথে ঘোরে, ঠিক কিনা? আচ্ছা, এবং এই বৃত্তের ব্যাসার্ধ কত? এম ভি বাই বি কিউ। ঠিক আছে, তোমাদের আরেকটু মনে করাই। ধরো ক্রস চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি পজিটিভ আধান ভি বেগে ছোটে, কোন দিকে জানি বল অনুভব করে? ধরো পজিটিভ আধানের গতি এদিকে, পজিটিভ আধান কিউ ভি বেগে এদিকে যাচ্ছে, চৌম্বক ক্ষেত্রের দিক দেখো, ক্রস ডিরেকশন আছে, কোন দিকে বল অনুভব করে? কি নিয়ম দিয়ে মনে রাখতে বলছি? রাইট হ্যান্ড পাম রুল। আধানের গতি কোন দিকে? এদিকে। এদিকে তাহলে বৃদ্ধাঙ্গুল। চৌম্বক ক্ষেত্রের দিকে সমস্ত আঙ্গুল প্রসারিত করো, ভেতরের দিকে চৌম্বক ক্ষেত্র। আর আমাদের হাতের তালু কোন দিকে থাকছে? উপর দিকে। তাহলে বল ক্রিয়া করবে এইভাবে, তাই না? ম্যাগনেটিক ফোর্স যেটা এদিকে ক্রিয়া করে। আচ্ছা, পজিটিভ আধান বৃত্তাকার পথে ঘোরে, ক্রস চৌম্বক ক্ষেত্রে ক্লকওয়াইজ ঘোরে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে? হ্যাঁ, ক্রস চৌম্বক ক্ষেত্রের মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে পজিটিভ আধান, আর ক্লকওয়াইজ ঘুরবে নেগেটিভ আধান। এবং সবারই ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল টু এম ভি বাই বি কিউ। টি ইজ ইকুয়াল টু পর্যায়কাল ইজ ইকুয়াল টু বৃত্তাকার পথের ক্ষেত্রে 2 পাই এম বাই বি কিউ। তখন ভি থাকবে না, ঠিক আছে? তাহলে পর্যায়কাল আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ এগুলো আমরা জানি। এখানে তাহলে পজিটিভ আধান অ্যান্টি ক্লকওয়াইজ ঘটে, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে ক্রস চৌম্বক ক্ষেত্রে, আর নেগেটিভ আধান এইভাবে ঘুরবে ক্রস চৌম্বক ক্ষেত্রে। এই তো, এগুলো হয়ে গেছিল। আচ্ছা, তারপরে লরেন্স বল হয়ে গেছিল। চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র যদি দুটোই থাকে, তখন আধান তড়িৎ বল অনুভব করে, চৌম্বক বল অনুভব করে। তাদের যে লব্ধি বল সেটাকে বলা হয় লরেন্স বল। লরেন্স বলের কি সিগনিফিকেন্স? সিগনিফিকেন্স হচ্ছে, তাৎপর্য হচ্ছে এটাই, দুটো ক্ষেত্র যদি প্রয়োগ করা হয়, লরেন্স বলের মান যদি 0 হয়, তাহলে আধানের গতিপথ সরলরৈখিক হয়। কারণ হচ্ছিল লরেন্স বল 0, ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভেক্টর সাম ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আধান সরলরৈখিক পথে গমন করতে পারে। সেই ক্ষেত্রে ভেলোসিটি সিলেক্টর আসছিল ভি ইজ ইকুয়াল টু ই বাই বি, মনে আছে? আচ্ছা, তাহলে এরপর হচ্ছে আমরা পরের টপিকে যাব। আচ্ছা দেখো, আধান যদি গতিশীল হয় চৌম্বক ক্ষেত্রে বল অনুভব করে। এবার একটা যদি তড়িৎবাহী তার হয়, ধরো এটার মধ্যে কারেন্ট যাচ্ছে, এবং এই তড়িৎবাহী তারটা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে। বহিস্থ একটা চৌম্বক ক্ষেত্র, এখানে চৌম্বক ক্ষেত্র আছে। সেই চৌম্বক ক্ষেত্রের কারণ এদিকে একটা ম্যাগনেট থাকতে পারে, এদিকে তড়িৎবাহী তার থাকতে পারে। তো চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎবাহী তার আছে, এর মধ্যে কারেন্ট যাচ্ছে। এই তারটাও তাহলে বল অনুভব করবে, কারণ এর মধ্যে তো আধান গতিশীল, তাই না? তড়িতের দিকে কি আধান যায়? তড়িৎ প্রবাহ যে দিকে সেদিকে পজিটিভ আধান যায়। ইলেকট্রন চলে হচ্ছে উল্টা দিকে, তড়িৎ প্রবাহের উল্টা দিকে। তাহলে পজিটিভ দিকে মানে তড়িৎ প্রবাহের দিক। হ্যাঁ, তা ঠিক আমরা এই কেসটাই করবো এখানে। ধরো একটু বুঝে নাও, ধরো এটা দিয়ে কারেন্ট যাচ্ছে, এটা তার। সাপোজ চৌম্বক ক্ষেত্র এখানে ক্রস ডিরেকশনে আছে, তাহলে এটা বি এর অভিমুখ, ক্রস ডিরেকশনে চৌম্বক ক্ষেত্র, তাহলে তার বল অনুভব করবে। ঠিক সেই বলের অভিমুখ আবারও বোঝাচ্ছি, একই নিয়ম। আধান গতিশীল হলে বল যেদিকে অনুভব করে, দেখো তড়িৎ প্রবাহ এই বিন্দু থেকে ওই বিন্দু থেকে যাচ্ছে, এ আর বি বিন্দু দুটো ধরো, এর থেকে বি বিন্দু থেকে তড়িৎ প্রবাহ যাচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে আধানের গতিশীলতা। কি দিয়ে ধরতাম? বৃদ্ধাঙ্গুল। তাহলে কারেন্টের দিকে আমি রাখবো বৃদ্ধাঙ্গুল, চৌম্বক ক্ষেত্রের ভেতরের দিকে, চৌম্বক ক্ষেত্রের দিকে তাহলে সমস্ত আঙ্গুল আগের মতোই। দেখো বল কোন দিকে হচ্ছে? উপর দিকে। তাহলে এই এই তড়িৎবাহী তার একটা বল অনুভব করবে, সেটা কোন দিকে করবে? জাস্ট উপর দিকে করবে। বোঝা গেল? তার মানে এই তড়িৎবাহী তারের উপর একটা ফোর্স ক্রিয়া করে এফ এম উপর দিকে। তাহলে আগের মতোই হলো, আধান যদি গতিশীল হতো এদিকে, ভি বেগে যদি একটা আধান গতিশীল হতো প্লাস আধান, তাহলে কোন দিকে বল অনুভব করতো? উপর দিকেই তো করতো না? তাহলে এখানেও কারেন্ট যদি এদিক থেকে দিকে যায়, আধান তো না এখানে। হ্যাঁ, আধান যাচ্ছে, কিন্তু আধান তো পরিবাহীর মধ্যে আছে। তাহলে পরিবাহীটা এবার বল অনুভব করবে, সেই বলটা কোন দিকে? উপর দিকে হবে। একই রকম তার নিয়ম। তাহলে একটা সিমিলারিটি আছে, আমাদের সুবিধা হলো। এখন আমরা এই বিষয়ে লিখবো। দেখো, হেডিং দাও, বহিস্থ চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল। বহিস্থ চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল। বি চৌম্বক ক্ষেত্রে ডিকিউ আধান ভি বেগে, ডিকিউ আধান, বি চৌম্বক ক্ষেত্রে ডিকিউ আধান ভি বেগে গতিশীল হলে আধানের উপর
চৌম্বক বল ডি এফ নাম দিলাম, কি ডি কিউ, আধানটা কত এখানে, কিউ এর বদলে ডি কিউ, বেগ কত ভি, তাহলে ভি ক্রস বি না, এটাকে আমি আলাদা সূত্র বললাম নাকি, এটা পুরানো সূত্র না, এফ ইজ ইকুয়াল টু কিউ ইনটু ভি ক্রস বি, কি না, তাহলে তো পুরানো সূত্র, আগের দিনের পুরানো সূত্র, আধান দিয়ে বলা হচ্ছে এবার। এখনো তড়িৎবাহী তারে আসে নাই, তড়িৎবাহী তারে আসবো, আমরা আসবো। ডিএফ ইকুয়াল টু, একটা কাজ করি এখানে, ডিকিউ বাই ডিটি লিখলাম, আর ভি এর সঙ্গে আমি ডিটি গুণ করে দিলাম, ডিটি ভাগ করলাম আবার গুণ করলাম, কোনো অসুবিধা আছে? এই যে ডিটি দিয়ে ভাগ করলাম আবার এখানে গুণ করলাম, দেখো তো ডিএফ ভেক্টর ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি কে কি বলে, কারেন্ট, কারেন্ট, এটা হচ্ছে কারেন্ট আই, আর ভি ডিটি একটা দৈর্ঘ্য না, দৈর্ঘ্য কিন্তু একটা ভেক্টর রাশি, এটাকে নাম দেবো ডিএল, যেটা নাকি পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্য, ডিএল ক্রস বি। এই লাইনটার মানে হচ্ছে ডিএল দৈর্ঘ্যের আই তড়িৎবাহী তার বি চৌম্বক ক্ষেত্রে রাখলে বল অনুভব করবে আই ডিএল ক্রস বি। আমি এবার তারটা আঁকি, ধরো এরকম একটা তার, এটা দিয়ে কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, এবার সমগ্র পরিবাহীর উপর কত বল ক্রিয়া করবে সেটা যদি চাই তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, এটা তো ক্ষুদ্র দৈর্ঘ্যের উপর, এই ডিএলটা কিন্তু ক্ষুদ্র দৈর্ঘ্যের উপর, ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল তার উপর বল এটা, এবার সমগ্র পরিবাহীর উপর বল কি হবে, ইন্টিগ্রেশন করবো আমরা, হ্যাঁ, সুতরাং সমগ্র পরিবাহীর উপর চৌম্বক বল এফ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএফ, ইন্টিগ্রেশন ডিএফ মানে হচ্ছে ওখানে কি আছে, আই ডিএল ক্রস বি, এফ ভেক্টর রাশি, তাহলে আই ডিএল ক্রস বি হলো। এইবার আই হচ্ছে ধ্রুবক, আই কারেন্ট যাচ্ছে তার দিয়ে, আই ধ্রুবক, আইটাকে বাইরে বের করে নিয়ে আসতে পারি, আর কন্ডিশন যদি বি ধ্রুবক হয় তাহলে বিও ইন্টিগ্রেশনের বাইরে যাবে, ঠিক আছে, সেই জন্য আমি এখানে একটা কথা লিখছি, সুষম চৌম্বক ক্ষেত্রে, চৌম্বক ক্ষেত্র যদি সুষম হয় তার মানে বি যদি ধ্রুবক হয় তখন বিও ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, আই তো যাচ্ছেই, তাহলে এফ ইকুয়াল টু আমরা পাচ্ছি আই বাইরে আসলো, আচ্ছা ডিএল এর এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দাও, ভেক্টর ডিএল ভেক্টর ক্রস বি কিন্তু বাইরে নিতে হচ্ছে, কিন্তু বাদিকে লেখা যাবে না, ক্রস প্রোডাক্ট তো, আমি ক্রস বি কে আমি এই পাশে লিখতে পারবো, পারবো না, তাহলে বাইরে, কার বাইরে, ইন্টিগ্রেশনের বাইরে, সেই জন্য দেখো আমরা একটা কায়দা করবো এখানে, কি কায়দা, আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব, ইন্টিগ্রেশনের ভেতরে শুধু ডিএল, তার মানে বি বাইরে চলে আসলো, হ্যাঁ, দেখো বি এখানে বাইরে আসবে, কিন্তু বি বাইরে আনলে বাদিকে আনা যাবে না, বুঝতে পারছো কেন বাদিকে আনা যাবে না, ক্রস প্রোডাক্ট আছে তো, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে তো উল্টাপাল্টা করা যায় না, হ্যাঁ, তাহলে মাইনাস দিতে হবে, তাহলে ইন্টিগ্রেশন ডিএল ক্রস বি হচ্ছে, দেখো এখানে কন্ডিশন খেয়াল করো, আমি যে ফর্মুলাটা এখন তৈরি করব সেটা অবশ্যই সুষম চৌম্বক ক্ষেত্র, এবার ডিএল এর ইন্টিগ্রেশন খেয়াল করো, ডিএল এর ইন্টিগ্রেশন একটা পরিবাহী হয়ে গেছে সবার, হ্যাঁ, এই যে পরিবাহী তারটা যে আঁকা হলো একটু আগে এরকম, ডিএল এর ইন্টিগ্রেশন মানে সমগ্র পরিবাহী দৈর্ঘ্য হবে, বাট ডিএল হচ্ছে ভেক্টর রাশি, সমগ্র পরিবাহী দৈর্ঘ্য হলেও ভেক্টর দিয়ে প্রাথমিক অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব নিতে হবে, তার মানে সরণ যেরকম আমরা ভাবি ডিএলটা হচ্ছে সরণ, তাহলে এখানে এই যে এই দৈর্ঘ্যটা না কিন্তু ভেক্টর আছে, যে ভেক্টর মানে কিন্তু সরণ, এরপরের লাইনটা আমরা লিখবো এটা, অর এফ ইকুয়াল টু আই তো বাইরেই আছে, ডিএল এর ইন্টিগ্রেশন আমি এল লিখলাম, এল ক্রস তারপরে কি আছে বি, তাই না, এই এলটা কিন্তু এইটা না, কোনটা, কারণ এল তো ভেক্টর রাশি, ভেক্টর রাশি হলে কি হয়, সোজাসুজিটা হয়, সরণটা হয়, এইটা কিন্তু এল, সেই জন্য এটা ভেক্টর হিসাবে এল এফেক্টিভ করে দাও, এফেক্টিভ লেন্থ আর কি, এটা ব্যাপারটা, এটা নট এল, ওইটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু বলছি, এটা অঙ্কর ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে আমি যদি এটা এল দৈর্ঘ্য বলি তাহলে ওইটা না কিন্তু, এল এফেক্টিভ কোনটা, এইটা, আমার কথা মানে বুঝতে পারছো, এফেক্টিভ লেন্থ এটা, মানে প্রাথমিক আর শেষ বিন্দুটা তোমাকে দেখতে হবে, এবং তার দিক দেখো, এল এর দিক কোন দিকে ধরবো আমরা, কারেন্ট যেদিকে যাচ্ছে, কারেন্ট যেদিকে যাচ্ছে এল এর দিক সেই দিক, কারেন্ট যদি এদিকে হয় তাহলে এল এর দিকে তো এই দিকে হবে, তাহলে এফ এর মান ভেক্টর দিয়ে আমি লিখতে পাচ্ছি এরকম, ভেক্টর এফ এর উপরে ভেক্টর সাইন হবে, এফ ভেক্টর ইকুয়াল টু এটা, আচ্ছা এখন এটাকে যদি আমি মানে কনভার্ট করি তাহলে দেখো তো বি আই এল সাইন থিটা লিখতে পারি, বারবার এফেক্টিভ আর দিচ্ছি না, হ্যাঁ, এখানে এল এফেক্টিভটাই আমি এল হিসাবে লিখছি,
সব কিছু মনে করাতে হয়। এ ক্রস বি, এ ক্রস বি ইজ ইকুয়াল টু, এর মান কত? এ বি সাইন থিটা না? তাহলে এল ক্রস বি, তাহলে এল বি সাইন থিটা, এল বি সাইন থিটা মানে আই আবার একটা আছে বিল সাইন থিটা, মনে রাখো বিল সাইন থিটা, বিআইএল সাইন থিটা, এটা কিন্তু মান। পরিবাহীর উপর, ওই যে পরিবাহীর উপর কত বল ক্রিয়া করবে। হ্যাঁ, আচ্ছা, এই বলের অভিমুখ ক্রস প্রোডাক্ট বা রাইট হ্যান্ড কি পাম রুল না এটা, ওই যে আধানের গতি তো দ্বারা নির্ণয় করা হয় অভিমুখটা। এবার আমাকে এখানে বলো, এখানে বলো চৌম্বক ক্ষেত্র এই দিক, দেখো সুষম চৌম্বক ক্ষেত্র হলেই কিন্তু এই সূত্র কাটবে, নালে কিন্তু কাটবে না। সুষম চৌম্বক ক্ষেত্র হলে এটা কাটবে, সুষম চৌম্বক ক্ষেত্র না হলে কি হবে সেটা আমি পরে বলি, দাঁড়াও। দেখো চৌম্বক ক্ষেত্র এই দিক, বি চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে, বলো এই পরিবাহীটা কোন দিকে বল অনুভব করবে? এদিকে চৌম্বক ক্ষেত্র, সঙ্গে সঙ্গে দিকে রাইট হ্যান্ড পাম রুল। কারেন্ট কোন দিকে? এল এর অভিমুখ, এদিকে কারেন্ট মানে এল এর অভিমুখ, তাহলে উপর দিক, এই পরিবাহীটা উপর দিকে ধাক্কা অনুভব করবে, বল অনুভব করবে, উপর দিকে উঠে যাবে। ঠিক আছে, এই পরিবাহীটা উপর দিকে উঠে যাবে চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে। তাহলে এফ এর দিক হচ্ছে এটা। আচ্ছা, এফ এর দিক নির্ণয় করার ক্ষেত্রে আমরা তো রাইট হ্যান্ড পাম রুল আমরা ইউজ করলাম, এফ এর মান কত এই সূত্র থেকে আসবে, কত বল অনুভব করবে? বিআইএল সাইন থিটা। আচ্ছা বলো তো এই ছবিতে, এই ছবিতে থিটা কত আছে? থিটা কার সঙ্গে কার কোণ? হ্যাঁ এল এর সঙ্গে, এল এর সঙ্গে, এল কোনটা? এটা না কিন্তু, এল হচ্ছে এইটা, এল এর সঙ্গে হ্যাঁ 90 ডিগ্রি আছে, এই ছবিতে কিন্তু 90 ডিগ্রি কোণ আছে। ঠিক আছে, আচ্ছা এবার যদি ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যদি থিটা 0 ডিগ্রি হয় তাহলে বল কত হবে? 0। যদি থিটা 180 ডিগ্রি হয় তাহলে বল কত হবে? 0। এটা বা এটা হলে পরিবাহীর উপর বল কিন্তু 0, মানে এফ ইকুয়াল টু 0। ঠিক আছে, 0 হলে তো দিকের ব্যাপারই নাই। যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, যেমন এই ক্ষেত্রে 90 ডিগ্রি আছে, তাহলে বলের মান সর্বোচ্চ হবে, সেটা হবে বি আই এল। ঠিক আছে না, বিআইএল সর্বোচ্চ বল হবে কখন? থিটা 90 ডিগ্রি। তোমাদের বেশিরভাগটাই থিটা 90 ডিগ্রি দিয়ে আসার সম্ভাবনা। তাহলে এখন বলের মান আমরা খুব সহজেই বার করতে পারবো। এবার আমি একটা কথা বলি, এই সূত্র কখন প্রযোজ্য? বি বি পরিবর্তনশীল হলে কি আমরা এটা বি এর মান আলাদা আলাদা বিভিন্ন জায়গায়, তাহলে কিন্তু এই সূত্র প্রয়োগ করা যাবে না। সব জায়গায় বি এর মান যদি সমান হয়, মানে সুষম চৌম্বক ক্ষেত্র, তবে এটা প্রয়োগ করা যাবে। এবার বি যদি আলাদা হয় তখন কি করবো আমরা? তখন ওই যে বি সুষম না হলে, তখন বলের মান কিন্তু সুষম না হলে, মানে পরিবর্তনশীল হলে, বিভিন্ন স্থানে বি এর মান আলাদা আলাদা, সেই ক্ষেত্রে বল বার করতে হবে এফ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আইটাকে বাইরে নিয়ে আসো, বি বিআইএল বিআইডিএল, বি আই ডিএল সাইন থিটা। ঠিক আছে, সুষম হলে ইন্টিগ্রেশন, আইটাকে বাইরে রাখলাম, বি এখন করতে বাইরে আনা যাবে না, বিল সাইন থিটা ছিল না, বিল সাইন থিটা, তাহলে ডিএল এর এখানে ইন্টিগ্রেশন হবে এখানে। হ্যাঁ, সুষম না হলে কিন্তু এটা দিয়ে অঙ্ক করতে হবে। আমি বলছি তবে তোমাদের সুষমটাই আসে, আর 90 ডিগ্রিতেই আসে বেশিরভাগ। সুষম না হলে এই সূত্র, থিটা যদি এখানে যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে তখন আমি কি করব? তখন বল কত হবে? আই শুধুমাত্র বিডিএল হবে। বোঝা গেল? থিটা যদি 90 ডিগ্রি হয় তখন ইন্টিগ্রেশন অবশ্যই করতে হবে, 90 ডিগ্রি তো হতেই পারে, বি কিন্তু বি সুষম নয়, সেই ক্ষেত্রে ওই সূত্র আমাকে প্রয়োগ করতে হবে। এবার আমি আমার কিন্তু থিওরি এখানে কমপ্লিট। কোন দিকে বল ক্রিয়া করে আমরা বুঝলাম, কত বল ক্রিয়া করে সেটাও বুঝলাম, কখন বল ক্রিয়া করবে না সেটাও বুঝলাম। কারেন্ট না গেলে পরিবাহী বল অনুভব করবে? এখানে চৌম্বক ক্ষেত্র আছে কিন্তু এখানে একটা তার পড়ে আছে, এটা কি বল অনুভব করবে? না না, কারেন্ট না গেলে তো বল অনুভব করবে না, কারেন্ট যেতে হবে। তাও কারেন্টের দিক মানে এল এর দিক, কারেন্টের দিক বললে ভুল হবে, এল এর দিক মানে এল এফেক্টিভ এর দিক আর বি এর দিক যদি একই দিকে হয় তাহলে বল অনুভব করবে না।
যদি উল্টো দিকে হয় তাহলে বল অনুভব করবে না। তাহলে আদার দেন 0 ডিগ্রি অর 180 ডিগ্রি হলে তবেই কিন্তু পরিবাহী বল অনুভব করবে। বোঝা গেল পুরা থিওরিটা? আচ্ছা, এবার দেখো উদাহরণ। এখানে চৌম্বক ক্ষেত্র দেখানো আছে বি, তিনটা পরিবাহী নেওয়া আছে, সবার দৈর্ঘ্য এল করে আছে এবং সবারই প্রবাহ মাত্রা আই করে আছে, দেওয়া আছে যে আই প্রবাহ। চৌম্বক ক্ষেত্র ওইদিকে দেখানো আছে। এই তিনটার উপর বল, এই তিনটা পরিবাহী 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, বলের মান আমাকে বলতে হবে। তোমরা বলো 1 নম্বর পরিবাহীর উপর বল। দেখো কনসেপ্ট কিভাবে বিল্ড করতে হয়। হ্যাঁ, 1 নম্বর পরিবাহীর উপর বল। 1 নম্বর এটা কারেন্ট এইভাবে, পরিবাহীটা এইভাবে, তার মানে এটাই এল। এল এর সঙ্গে বি এর কোণ কত আছে? 90 ডিগ্রি আছে। তাহলে বল তো ম্যাক্সিমাম, তাহলে বিআইএল। বল তাহলে ক্রিয়া করবে, তাহলে বল থাকবে F ইকুয়াল টু BIL হলো। এবার কোন দিক বলো, দিক। এল এর একটা ডিরেকশন আছে কোন দিকে? কারেন্টের দিকে বলছিলাম। হ্যাঁ, কারেন্টের দিকে এল এর ডিরেকশন বৃদ্ধাঙ্গুল। চৌম্বক ক্ষেত্র এই দিক, বল ভেতরের দিক। কি বোঝা গেল? ক্রস ডিরেকশন বল। 2 নম্বরের উপর কত বল কোন দিকে ক্রিয়া করবে? অ্যাঙ্গেল কত আছে? এল এই দিকে আছে, বিও এই দিকে আছে, কোন 0 ডিগ্রি। কি ব্যাপার বলতে পারলি না? বল ক্রিয়া করবে না 2 নম্বর পরিবাহীটা। বলই যদি ক্রিয়া না করে তাহলে অভিমুখের ব্যাপারই নাই। 3 নম্বর পরিবাহী, 3 নম্বর পরিবাহী এইটা, কারেন্ট যাচ্ছে এইদিকে, বল কত ক্রিয়া করবে ওই পরিবাহীর উপর? চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা আছে তড়িৎবাহী তার, কত বল অনুভব করবে? F ইকুয়াল টু বল অনুভব করবে নাকি? অনুভব তো করবেই। BIL, থিটা কত আছে? থিটাই আছে। হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এইবার বলো এটা। দেখো এই যে ক্রস ডিরেকশন চৌম্বক ক্ষেত্র। হ্যাঁ, এটা দেখো চৌম্বক ক্ষেত্র আর পরিবাহী তার 90 ডিগ্রি আছে, তাহলে এফ বিল। হ্যাঁ, কোন দিক অভিমুখ বলে তো এটা। এই যে এল এর দিক, চৌম্বক ক্ষেত্র বা দিক, তাহলে লেফট ডিরেকশন, লেফট ওয়ার্ডস, বা দিকে। নাম্বার টু, এটা বল ক্রিয়া করবে তো চৌম্বক ক্ষেত্র তো ভেতরের দিকে। হ্যাঁ, এটাও BIL, কোন দিকে? উপরের দিকে, আপওয়ার্ডস। নাম্বার 3, হ্যাঁ এবার বলো BIL সাইন থিটা। হ্যাঁ, এবার অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে। বি তো ভেতরের দিকে, ভেতরের সঙ্গে এইটার অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি। হ্যাঁ, এটাও BIL। হ্যাঁ, তবে এখানে বলের ডিরেকশন হচ্ছে এই দিক, তাই না? এই দিক হচ্ছে বলের ডিরেকশন। এখানে ডিরেকশন লিখলাম না, কারণ ওখানে ডিরেকশন লেখা যাবে, ভেক্টর দিয়ে আসবে, ডিরেকশন IJ কে দিয়ে আসবে। ছবিতে দেখালাম বলের ডিরেকশন ওদিক হয়, ভেক্টরে আর যাচ্ছি না। হ্যাঁ, নেক্সট দেখো, বি এর মান 2 টেসলা। একটা পরিবাহী দেখো এখান থেকে শুরু এইভাবে, এরকম পরিবাহীটা কিন্তু এইরকম, এইটুকু দৈর্ঘ্য আর, এটার ব্যাসার্ধ আর, এই দিকেও দৈর্ঘ্য আর। এই পরিবাহীটা কারেন্ট যাচ্ছে এই দিক, দেখো আই কারেন্ট আমি দিচ্ছি, কত বল অনুভব করবে? ঠিক আছে। বি এর অভিমুখ দেখো, বি এর অভিমুখ ডান দিকে, 2 টেসলা। এই পরিবাহীটা কত বল অনুভব করে? সূত্র কি? BIL সাইন থিটা, আর এলটা সবসময় নিতে হবে এফেক্টিভ লেন্থ, মানে সরণ হিসাবে নিতে হবে, তাই না? এল কোনটা? এল এফেক্টিভ হচ্ছে এইটুকু পুরাটাই, প্রাথমিক বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে সরল রেখা টানো। হ্যাঁ, কারেন্টের দিকে দিক দাও, এটা হচ্ছে এল আর বি একই দিকে হচ্ছে, তাহলে গোটা পরিবাহীর উপর মোট বল কত? 0। এখানে অ্যাঙ্গেল কত আছে? থিটা কত আছে? 0 ডিগ্রি আছে। এইবার পরের অঙ্কটা দেখো, বি এর ডিরেকশন ক্রস ডিরেকশন, আবারও এইটুকু 4R, মানে তার মানে এইটুকু আর, ব্যাপারটা হচ্ছে এরকম, পরিবাহীটা এইভাবে গেছে। এবারে শূন্য, তাহলে ও শূন্য হবে না, তাহলে কত? এফ ম্যাক্স তো হবেই। এফ কত হবে তাহলে? BIL হবে, BI 4R।
দৈর্ঘ্য এল এফেক্টিভ কত আছে এখানে? এলটা কত? 4R। কোণ কত আছে? 90 ডিগ্রি। বি ভেতরের দিক, এই যে বি ভেতরের দিক, এলটা হচ্ছে এইটা, এটা এল না, এইটা এল। তাহলে বি এর সঙ্গে এল 90 ডিগ্রি আছে, বোঝা গেল? তাহলে 4BIR। পরের অঙ্ক, হ্যাঁ পরিবাহীটা দেখো, এটা 7 মিটার, এদিকে 5 মিটার, এটা 5 মিটার। ক্রস ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড 1 টেসলা। নিয়মের বাইরে গেলে হবে না, নিয়ম ঠিক রেখে বলতে হবে, নিয়মের বাইরে গেলে হবে না, যা বলা হচ্ছে ঠিক তার মধ্যেই আছে। হ্যাঁ এলটা কই? এল কোনটা? সোজাসুজি হবে, একদম ঠিক, এল তো সোজাসুজি হবে। এল তাহলে এইটা, এল এর সঙ্গে বি কিভাবে আছে? 90 ডিগ্রি আছে, বি তো ভেতরের দিকে আছে, 90 ডিগ্রি আছে, তাহলে BIL তো হচ্ছেই, কিন্তু এল এর ভ্যালুটা কত আছে? এবার একটু বুদ্ধি লাগবে, মাধ্যমিকের বুদ্ধি, মাধ্যমিকের বুদ্ধি। আমি এই দৈর্ঘ্যটা চাই, কি করে বার করব? ক্লাস 9-10 এর কনসেপ্ট লাগাও। তোমার ক্লাস 9 এ যদি এরকমটা অঙ্ক থাকতো পরিমিতিতে। এবার আমি বলি, ঠিক আছে, তোমার মাথা খোলাচ্ছে না, আমি এটাকে পেছন থেকে বাড়ালাম। হ্যাঁ, এটা সমকোণী ত্রিভুজ হলো কিনা? এটা কত? 5 মিটার না? টোটালটা কত? টোটালটা কত? 5 আর 7 12 না? এই সমকোণী ত্রিভুজ এটা অতিভুজ হচ্ছে না? কোথায় আমি শিখছি? আমি তোমাদের কাছে শিখছি, তোমাদের মতো ছাত্রদের পড়াতে পড়াতেই শিখছি। হ্যাঁ, তাহলে কত? 13 হবে, 13। এল ইকুয়াল টু √5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু 13 মিটার। তাহলে অ্যান্সার বল, বল কত? BIL, এল মানে 13। আচ্ছা, আই এর ভ্যালু 1 টেসলা, আরে বি এর ভ্যালু 1 টেসলা, 1 টেসলা। আই কত দেওয়া? আই একটা দেওয়া, ধরো আই 2 অ্যাম্পিয়ার বলে দিলাম, আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার আর ইন্টু 13, তার মানে 26 নিউটন। এল এর দিক কোন দিক বলতো? এল এর দিক এই দিক, কারেন্ট এই দিক থেকে দিকে যাচ্ছে না? তাহলে এল এর দিক এই দিক, এই বিন্দু থেকে কারেন্ট ওই বিন্দুর দিকে যাচ্ছে। এল এর দিক এই দিক, বি এর দিক এই দিক, বল কোন দিকে? এটার সঙ্গে লম্ব ভাবে বল, ঠিক আছে? বলের দিকটা কিন্তু ওই দিক, এই যে এফ এর দিকটা হচ্ছে এই দিক। ভালো অঙ্ক ছিল, পারলে খুশি হইতাম। নেক্সট, এটা অসীম দৈর্ঘ্যের তার। হ্যাঁ দেখো, এটা 1 নম্বর তার, এটা 2 নম্বর তার বলা আছে। এটা দৈর্ঘ্য ফিক্সড, এই যে এল দৈর্ঘ্য বলা আছে, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য এল, আর এখান থেকে এই দূরত্বটা এ, ঠিক আছে? এই তার দিয়ে কারেন্ট যাচ্ছে I1, আমি তো দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আর এই তার দিয়ে কারেন্ট যাচ্ছে I2, আমি দিয়ে দিচ্ছি। এখন প্রশ্নে পড়ো, 2 নং তারের উপর ক্রিয়াশীল চৌম্বক বল নির্ণয় করো। 2 নম্বর তারের উপর চৌম্বক বল নির্ণয় করতে হবে, এই তারটার উপর। এখানে চৌম্বক ক্ষেত্র কই? চৌম্বক ক্ষেত্র কই এখানে? হ্যাঁ, আছে? নাই? আছে, আছে। এই তার দিয়ে কারেন্ট যাচ্ছে না, কারেন্টের জন্য চৌম্বক ক্ষেত্র হবে না? হ্যাঁ, তাহলে এই দিকে কারেন্ট গেলে, এই দিকে কারেন্ট গেলে এই সব জায়গায় চৌম্বক ক্ষেত্র ভেতরের দিক হবে। এখানে চৌম্বক ক্ষেত্র ভেতরের দিক আছে, সেই যে বায়োসাভার্ট মানে করছিলাম, কারেন্ট গেলে এখানে চৌম্বক ক্ষেত্র হয়তো ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে এই পরিবাহী, দ্বিতীয় পরিবাহী রাখা আছে, তাহলে বল অনুভব করবে। কিন্তু কিন্তু আরো কিন্তু আছে, চৌম্বক ক্ষেত্রের মান কি সব জায়গায় সমান হবে? এই যে যত দৈর্ঘ্য পর্যন্ত রাখা আছে, তারের জন্য চৌম্বক ক্ষেত্রের সূত্র কি? অসীম দৈর্ঘ্যের তার চৌম্বক ক্ষেত্রের সূত্র তাড়াতাড়ি, μ0I বাই অসীম দৈর্ঘ্যের তার বলছি 2πr, তাহলে বি সমানুপাতিক 1/r, আর যত বাড়বে বি এর মান কম, তাহলে এইখানে যা বি হবে এদিকে আরো বি কমতে থাকবে, তাহলে বি কি সুষম? তাহলে আমি BIL sin থিটা লাগাতে পারবো না, তাহলে তাহলে সাইডে লিখে দিছিলাম, মনে আছে? হ্যাঁ, এবার এবার থিটা তো 90 ডিগ্রি আছে ওখানে, তাহলে এটা দেখো ওখানে 90 ডিগ্রি আছে কিনা? হ্যাঁ, ভেতরের দিকে। আর পরিবাহী, পরিবাহী কিন্তু এটা, পরিবাহীটা এইভাবে রাখা আছে, 90 ডিগ্রি আছে, তাহলে ইন্টিগ্রেশন কি হবে? BDL, ঠিক আছে? আর তার মানে ব্যাপারটা এরকম, ইন্টিগ্রেশনটা শেখো। ধরো বেসিক থেকে করাই, x দৈর্ঘ্যের এখানে dx দৈর্ঘ্যের একটা ক্ষুদ্র পরিবাহী, dx দৈর্ঘ্যের ইন্টিগ্রেশনের ব্যাপারটা কি? x দৈর্ঘ্যের dx দৈর্ঘ্যের ক্ষুদ্র পরিবাহী, এই dx দৈর্ঘ্যের মধ্যে b সুষম আমরা ধরে নিচ্ছি,
কারণ ক্ষুদ্র তো, এইটুকুর মধ্যে বি সুষম। তাহলে আমি ডিএক্স দৈর্ঘ্যের পরিবাহীটা যে নাকি I2 প্রবাহ যাচ্ছে, সে কত বল অনুভব করবে, সেটা বিআইএন, সেটা বিআই ডিএক্স। বুঝতে পারছো? তাহলে আমি লিখি একটু, এক্স দূরে ডিএক্স দৈর্ঘ্যের পরিবাহীর উপর ক্ষুদ্র, অবশ্যই এখানে ক্ষুদ্র লেখা হতো, ক্ষুদ্র ক্ষুদ্র পরিবাহীর উপর চুম্বক বল ডিএফ, ক্ষুদ্র ধরলাম ডিএফ, সেটা হচ্ছে বি আই ইন্টু ডিএক্স। ঠিক আছে? বিআইএল তো ওই যে ক্ষুদ্র, যে সেই জন্য সুষম আমরা ধরতে পারি, ওই ইন্টিগ্রেশনে যাবো আমরা, ওটাই ওটাই। বি এর মান কত দেখি কুশল, বি এর মান এক্স দূরে বি এর মান, এক্স দূরে বি এর মান, এইখানে বি ধরা হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা, এক্স দূরে বি এর মান, এটা অসীম দৈর্ঘ্যের তারের জন্য, এটার জন্য চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। তো বলতে পারতেছে না এখনো, মিউ নট আই বাই 2 পাই এক্স, বি এটা, এরপরে এর তড়িৎ প্রবাহ কত I2, তাহলে বল অনুভব করে এখানে I2 হবে। আর বিটা কার জন্য, বিটা 1 নম্বর পরিবাহীর জন্য। আচ্ছা এখানে B1 নাম দাও, তোমার বুঝতে আরো সুবিধা হবে। বিটা কার জন্য, 1 নম্বর পরিবাহীর জন্য, সেই জন্য B1 নাম দিলাম। কারেন্টটা কার, বল অনুভব করছে কি দ্বিতীয় পরিবাহী, তাহলে কারেন্টটা দ্বিতীয় পরিবাহী নিতে হবে, B1 I2 dx, দ্বিতীয় পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্য। ঠিক আছে? এবার DF ইজ ইকুয়াল টু বি এ কার জন্য, এটার জন্য, এখানে বি, তাহলে কারেন্ট কার হবে, I1 হবে, বি এর মধ্যে কারেন্ট হবে I1, আর এখানে I2 ইন্টু ডিএক্স তো এমনিতেই আছে। ঠিক আছে? নর্মাল কনসেপ্ট। সুতরাং মোট বল ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএফ। ইন্টিগ্রেশন ডিএফ মানে হচ্ছে, দেখো ধ্রুবক গুলো সব বাইরে নিয়ে চলে যাও, মিউ নট I1 I2 এগুলো সব ধ্রুবক, মিউ নট আছে, I1 আছে, I2 আছে, 2 পাই আছে, 2 পাই, আর ইন্টিগ্রেশনের ভেতরে থাকছে কত, dx বাই x, তাই থাকছে না? আচ্ছা এবার বোঝো ইন্টিগ্রেশনের লিমিট কি হবে। x এর মান কত থেকে কত পর্যন্ত ভ্যারি করলে টোটাল পরিবাহীটা নেওয়া হবে, x এর মান কত থেকে কত পর্যন্ত ভ্যারি করলে টোটাল পরিবাহী দৈর্ঘ্য হবে। x এর মান এইটুকু কত a, এইটুকু কত l, তাহলে x এর মান a টু a প্লাস l পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। a থেকে দূরত্বগুলো সবসময় এখান থেকে হবে a টু a প্লাস l। dx বাই x এর ইন্টিগ্রেশন কত, হ্যাঁ log x, তার ইন্টিগ্রেশন a টু a প্লাস l, তাহলে মিউ নট I1 I2 বাই 2 পাই log x। তোমরা জানো আপার লিমিট বসালে a প্লাস l আগে বসবে, মাইনাস log a হবে বেশি, তার মানে এটাকে আমি আবার এরকমও লিখতে পারি, মিউ নট I1 I2 বাই 2 পাই log বেস e a প্লাস l বাই a। ঠিক পারি কিনা? দিস ইজ দ্য ফোর্স অন সেকেন্ড কন্ডাক্টর, ফোর্স অন সেকেন্ড কন্ডাক্টর। দ্বিতীয় যে পরিবাহীটা আছে তার উপর এই বল ক্রিয়া করছে। এবার সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, 2 নম্বর তারের গতি ব্যাখ্যা করো, আর 1 নম্বর তারের দৈর্ঘ্য অসীম ধরে নাও, সেটা আমি ধরে নিয়েছি। 2 নম্বর তারের গতি ব্যাখ্যা কিভাবে যাবে, বল বল প্রয়োগ হলে তো সে তো থাকবে নাকি, ওর উপর ধাক্কা দেওয়া হচ্ছে, ও তো সরবেই, কিভাবে সরবে, এটা কিভাবে সরবে। এবার ভাবো, এইটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র বেশি, এখানে চৌম্বক ক্ষেত্র কম, দূরে তো চৌম্বক ক্ষেত্র কম, তাহলে এখানে বল তাহলে এখানে বেশি, এখানে তাহলে বল তাহলে কম, তাহলে তারটার উপর কি সব জায়গায় বলটা কোন দিকে হবে, ও কারেন্ট এইদিকে, চৌম্বক ক্ষেত্র এইদিকে, বল কোন দিকে, উপর দিকে, উপর দিকে বল, বাট সব জায়গায় সমান না, বলের মান এক এক জায়গায় এক এক রকম, মানে আস্তে আস্তে কমে যাচ্ছে, এখানে সব থেকে বেশি বল, এই পয়েন্ট আমি যদি বলি আরেকটু কম বল, আরেকটু কম বল, এরকম করতে করতে এখানে সব থেকে কম বল, দূর তো। এখন বলো তো এই রডটা, এই দণ্ডটা বা এই তারটা কি এইভাবে উঠবে, বল ধাক্কা তো দিচ্ছি এভাবে, কিন্তু বল তো এই দিকটায় বেশি, এই দিককার ত্বরণ বেশি হবে, সেই জন্য দেখো রডটা কি হবে, এর রৈখিক গতিও থাকবে, উপর দিকে হচ্ছে বল, তার রৈখিক গতি থাকবে, আবার একদিকের বল বেশি হওয়ার জন্য টর্ক থাকবে, মানে ঘূর্ণন গতি হবে। তার মানে একটু পরে রডটা কেমন হয়ে যাবে জানো তো, একটু পরে এরকম জায়গায় আসবে, এরকম হয়ে যাবে।
আরেকটু পরে এরকম জায়গা আসবে, আরেকটু পরে সোজা আসবে। কি গতি ছিল এতক্ষণ? রৈখিক এবং ঘূর্ণন গতি দুটোই ছিল। এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, কিন্তু রৈখিক এবং ঘূর্ণন গতি দুটোই ছিল। এরপরে কি হবে যখন সোজা হয়ে গেল? তখন তখন বল কোন দিকে? তখন বল কোন দিকে সেটা ভাবো। এখন তো সব জায়গায় সমান বল লাগবে, এখন দূরত্ব সমান, সব জায়গায় এখন সমান। কারেন্ট কোন দিকে? কারেন্ট কিন্তু এইদিকে, কারেন্ট কিন্তু এইদিকে, কারেন্ট কিন্তু এইদিকে। হ্যাঁ বলো, কোন দিকে বল লাগবে? ওইদিকে। এইবার সমান সমান বল সব, এফ 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 সব সমান, সব জায়গায় বল সমান। এবার এবার কি ঘুরবে? না, এবার ঘুরবে না, এবার সোজা যাবে। তাহলে গতি বর্ণনা করো মানে হচ্ছে প্রথমে বস্তুটার গতি থাকবে, হ্যাঁ কেমন, রৈখিক গতিও থাকবে, সঙ্গে ঘূর্ণন গতিও থাকবে। তারপরে সমান্তরাল, এটার সঙ্গে যখন সমান্তরাল হয়ে যাবে তারপর শুধুমাত্র রৈখিক গতি থাকবে। এটা উত্তর। লেখো, আমি বলি গতি কেমন হবে বর্ণনা করো, বুঝছো তো? দ্বিতীয় দণ্ডের গতি শুরুতে রৈখিক ও ঘূর্ণন গতির মিশ্রণ থাকবে, রৈখিক ও ঘূর্ণন গতির মিশ্রণ থাকবে। তারপর প্রথম তারের সমান্তরাল হওয়ার পর শুধুমাত্র রৈখিক গতি থাকবে, শুধুমাত্র রৈখিক গতি থাকবে। ঠিক আছে? তাহলে প্রথমে ঘূর্ণন গতি, রৈখিক গতি দুটোই থাকবে, সমান্তরালে আসবে, তারপর শুধুমাত্র রৈখিক গতি থাকবে। ক্লিয়ার হলো? কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই অঙ্কগুলো করানো। বলছি না এটাই থাকবে, কিন্তু কনসেপ্ট আছে, ঠিকঠাক বোঝা, সুন্দর ব্যাপার আছে। হ্যাঁ, এবার পরের টপিক দেখো, বহিস্থ চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী লুপের উপর চৌম্বক বল। লুপ, লুপ মানে ধরো আমি একটা বৃত্তাকার লুপ নিলাম, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। আগে বৃত্তাকার লুপ দিয়ে বোঝো, তারপর আমি সব বলবো। এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? লুপে কিন্তু একই অভিমুখে প্রবাহ যাবে। যদি ক্লকওয়াইজ হয় ক্লকওয়াইজ, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় অ্যান্টি ক্লকওয়াইজ। কোনো অংশে যদি লুপের ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মিশ্রণ থাকবে না লুপ হলে, ঠিক আছে? এখানে এটা তাহলে অবশ্যই একটা লুপ। তোমরা একটু ভাবো তো, এই টোটাল পরিবাহীটা বি চৌম্বক ক্ষেত্রে আছে, তুমি ধরে নাও বি ক্রস চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে। দেখো তোমরা নিজেরাই বলতে পারবে লুপের উপর বল কি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমি এইটাকে না বোঝার সুবিধার জন্য আমি এটাকে সমান দুটি অংশে ভাগ করে নিচ্ছি, এইটুকু অংশ একটা আর এইটুকু অংশ একটা। এবার বলো, এইটুকু অংশের জন্য এর উপর বল কোন দিকে? দেখি, উপরের অংশের জন্য এর এল কোন দিকে? এই দিক। কি এর এল কোন দিকে? এই দিক। তাহলে এই অংশের উপর বল কোন দিক? কেন উপর দিক, এল তো এই দিক, এল এর দিক, বি এর দিক। এই অংশের উপর বল হচ্ছে উপরের দিক, ঠিক আছে? এবার নিচের অংশ দেখো তো, এর এল আবার এই দিক, নিচের অংশের এল এই দিক, নিচের অংশে এল এই দিক, চৌম্বক ক্ষেত্রের ভেতরের দিক, বল কোন দিকে হচ্ছে? নিচের অংশের উপর বল নিচের দিক। কি হলো তো? আচ্ছা, বলের মান কি আলাদা হবে? কারেন্ট তো একই, দৈর্ঘ্যও একই আছে, এল তো সেমই আছে, তাহলে এই বল আর এই বল সমান সমান আছে। এইবার বলো তো, তাহলে এই লুপটার উপর মোট বল কত হলো? হ্যাঁ, জিরো। তাহলে লুপের উপর বল হচ্ছে এখানে জিরো। মোট বল তাহলে শূন্য, সমান সমান বল হয়। আচ্ছা, এইবার তোমাদের একটা দেখো, তোমাদের কনফিউজ করবো এবার। কিভাবে কনফিউজ করছি খেয়াল করো। বলো, এইভাবে তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে, এটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে, ক্রস চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে। এই লুপটা কোনো বল অনুভব করবে কিনা, বল থাকবে কিনা, এর ব্যাসার্ধ আর তুমি ধরে নিতেই পারো। একটা কারেন্ট এইদিকে, একটা কারেন্ট এইদিকে, এটার উপর মোট বল শূন্য হবে কিনা? এটার উপর মোট বল শূন্য হবে কিনা? এবার কিন্তু মোট বল শূন্য না, কারণ হ্যাঁ এই অংশের উপরে এটা তাহলে লুপ না, কারণ
এখানে একই অভিমুখে কারেন্ট গেলে তবে মোট বল শূন্য, এখানে একই অভিমুখে কারেন্ট নেই, দেখছো এখানে একই অভিমুখে নাই, সেই জন্য এর উপর বল শূন্য না। এই অংশের উপর বল এদিকে, এই অংশের উপর বল এদিকে, তাহলে এখানে এফ কিন্তু বড় দেখি কত, হ্যাঁ ব্যাসার্ধ, এখানে এল এর মান কত 2r, তাহলে বি আই 2r ইন্টু 2 একই দিকে। হ্যাঁ বুঝতে পারছো, কারেন্টের ডিরেকশন কিন্তু ইম্পর্টেন্ট। 4 বি আই আর, এখানে লুপের উপর মোট বল শূন্য না, তাহলে লুপের উপর মোট বল কখন শূন্য হবে, কি কন্ডিশনটা হচ্ছে কারেন্ট হয় ক্লকওয়াইজ না হয় অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে। হ্যাঁ একই দিকে কারেন্ট হইতে হবে, তবেই মোট বল শূন্য হবে। এটা দ্বিতীয় একটা অঙ্ক হলো, তোমরা আবার লুপ দেখেই শূন্য করে দেবে, সেই জন্য আমি এটা করালাম, ঠিক আছে। লুপ দেখেই শূন্য করা যাবে না, কারেন্টের রুম দেখতে হবে। তারপর ভালো দুটো অঙ্ক, দেখো এটা একটা লুপ দেখতে পাচ্ছ, লুপ, এই লুপের উপর তড়িৎ যাচ্ছে এইদিকে, তড়িৎ প্রবাহ কত সেটা বলে নাই, আই যাচ্ছে এইদিকে, ঠিক আছে। এটা একটা চতুর্ভুজ, এইটার উপর বল ক্রিয়া হচ্ছে এই দিক, এইটার উপর বল ক্রিয়া হচ্ছে এই দিক, দেখো বল তাই হবে। চৌম্বক ক্ষেত্র যদি ভেতর দিকে হয়, এটার উপর বলের দিকে হয়, চৌম্বক ক্ষেত্র ভেতর দিকে, এটা কারেন্ট কোন দিক, এই দিক, এটার উপর বলের দিকে হয়, হয়তো দেখো তো কারেন্ট তো এই দিক, এই বাহুটার উপর বল কোন দিকে হবে, নিচের দিক, আর এই বাহুটার উপর বল কোন দিকে হবে, ওটার সঙ্গে লম্ব হবে, উপর দিক, ঠিক আছে। এবার 3 বাহুর উপর বল দেওয়া আছে, চতুর্থ বাহুর উপর বলটা কত সেটা বার করতে হবে, এটাও নিট, ওই এফ কত হবে নির্ণয় করতে হবে। লুপের উপর মোট বল কত, লুপের উপর মোট বল কত, কারেন্ট তো একই দিকে আছে, মোট বল কত এটার উপর, তাহলে কেন দেরি হবে বলতে, লুপের উপর মোট বল শূন্য, এই কনসেপ্ট থেকেই বের হবে, না হলে হবে না। এফ, একটা কাজ করি দেখো, এই 3টা বল মিলে মোট লব্ধি কত সেটা বার করি। দেখো দেখো কিভাবে, এইদিকে 10 নিউটন, এদিকে 6 নিউটন, না এই 10 আর 6 মিলে বিপরীত দিকে আছে, তো লব্ধি যেটা হবে 4 নিউটন এদিকে, কি তাই তো, তাহলে এটা হচ্ছে 4 নিউটন হলো, 10 আর 6 চলে গেল, নিচে কত আছে 3 নিউটন। এদের লব্ধি কত, এদের লব্ধি কত তাও বলতে পারে না রে, হ্যাঁ লম্ব হবে আছে 5 নিউটন, অদ্ভুত ব্যাপার, √4² + 3², লব্ধি হচ্ছে 5 নিউটন। 3টা বল মিলে কত হলো তাহলে, কোন দিকে 5 নিউটন, এইদিকে, মোট বল যদি শূন্য হতে হয় তাহলে ওইটার উপরেও 5 নিউটন ওই দিকে হইতে হবে, তাহলে ওটা কত 5 নিউটন, কি সুতরাং এফ ইকুয়াল টু 5 নিউটন। আমি বললাম না সহজ অঙ্ক, এই 3টার লব্ধি যদি 5 নিউটন এইদিকে হয়, এইদিকে যদি 5 নিউটন হয়, তাহলে নিশ্চয়ই একটা তারের উপর 5 নিউটন আছে উল্টো দিকে, না শূন্য কি করে হবে, বোঝা গেল। আরেকটা অঙ্ক দেখে মনে হচ্ছে খুব টাফ, একটা নত তলের উপর এদিকে বি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা আছে, একটা নত তলের নতি হচ্ছে থিটা, তার উপর এল দৈর্ঘ্যের একটা পরিবাহী রাখা আছে, প্রশ্ন হচ্ছে এটা স্থির অবস্থায় আছে, পড়ে যাচ্ছে না, ওজনের জন্য মসৃণ, কিন্তু নতল মসৃণ, তাহলে মসৃণ হলে তো এটা ওজনের জন্য পড়ে যাওয়া উচিত ছিল। ওজনের উপাংশ এদিকে কত হয়, mg sin থিটা, জানা আছে তো, পড়ছে না মানে উপর দিকে তাহলে একটা বল ক্রিয়া করছে, সেই জন্য পড়ছে না, যেটা নাকি mg sin থিটার সমান এদিকে বল ক্রিয়া করছে, এই বলটা কোথা থেকে আসছে, এটা আমাদের কারেন্ট পাস করা হবে, তাহলে একটা বল ক্রিয়া করবে, সেই বল এটার বিরুদ্ধে যদি ক্রিয়া করে, সেই বলের উপাংশ যদি এটার বিরুদ্ধে কাজ করে তাহলে পড়বে না, ঠিক আছে। ছবিটা দেখতে ক্রিটিক্যাল, আসলে সহজ। বলো তো বি এর সঙ্গে এল এর কোণ কত আছে, দেখি 90 ডিগ্রি, তাহলে কারেন্ট হচ্ছে এদিক, বি উপরের দিকে না, আচ্ছা বি উপরের দিক, তাহলে কারেন্ট এই দিক, হ্যাঁ ঠিক, কারেন্ট যদি হয় তাহলে বলটা এর উপর বল ক্রিয়া করবে কোন দিক, এই দিক, একদম সমান্তরাল ভাবে, ঠিক, এটা বুঝে দেই, চৌম্বক বল এর উপর ক্রিয়া করবে এই দিক, ঠিক আছে। তাহলে কারেন্ট যাইতে হবে কোন দিকে, যেটা আঁকছিলাম সেটাই, এদিকে যেতে হবে। আচ্ছা উল্টো দিকে কারেন্ট গেলে কি হবে, বল হবে ওই দিক, তাহলে ফেলে দেবে, পড়ে যাবে, পড়তে আরো সাহায্য করবে, এইটা আটকাবে, কেন আটকাবে জানো তো, এইটার একটা উপাংশ তৈরি হয়ে যাবে এদিকে, যেটা নাকি mg sin থিটাকে প্রশমিত করবে,
বুঝতে পারছো? এটা যদি এফ হয় ম্যাগনেটিক ফোর্স এফ এম মানে কি বি আই এল 90 ডিগ্রি তো আছে নাকি, তাহলে তো বিআইএল হবে। আর এটা থিটা হলে এই কোণটা তো থিটা, তাহলে এটা এফ এম কস থিটা হবে না? বাস কমপ্লিট অঙ্ক। দুইটা বল সমান করে দিতে হবে। সুতরাং এফ এম কস থিটা সমান সমান এম জি সাইন থিটা করে দাও, অঙ্ক শেষ। এফ এম এর জায়গায় বি আই এল লেখো ইন্টু কস থিটা ইন্টু এম জি সাইন থিটা। এবার আই ইকুয়াল টু এম জি ট্যান থিটা এদিকে আই ইন্টু এল, আই তো লিখলাম বি ইন্টু এল। আচ্ছা, এইটা হচ্ছে কারেন্ট। প্রশ্নটা কি ছিল এবার শোনো, প্রশ্নটা পরে বলছি। এটাই ছিল কত কারেন্ট কোন দিকে পাঠালে এটা পড়বে না, সাম্য অবস্থায় থাকবে। তাহলে কারেন্ট পাঠাতে হবে এদিকে। কারেন্টের ভ্যালুটা কত হইতে হবে? এত কারেন্ট বেশি হলেও তো হবে না। কারেন্ট যদি বেশি হয়ে যায় তাহলে এটা বেশি হয়ে যাবে, তখন উপর দিকে উঠে যাবে। কারেন্ট যদি এবার কম হয়ে যায় তখন তার থেকে এটা বেশি হয়ে যাবে, তখন পড়ে যাবে। তো কারেন্টের ঠিক এই ভ্যালুটা লাগবে। বোঝা গেল? একটু টাফ অঙ্কটা। হ্যাঁ হ্যাঁ, এরপর নতুন টপিক হবে। এবার দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল চৌম্বক বল। হেডিং দাও, দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল চৌম্বক বল। ঘটনা দেখো কি বলতে চাচ্ছি। এই দুইটা সমান্তরাল পরিবাহী আছে, ধরো এটার মধ্যে কারেন্ট এদিকে যাচ্ছে I1, এটার মধ্যে যাচ্ছে I2 কারেন্ট একই দিকে। তাহলে একই দিকে প্রবাহ, এখানে আমি আরো দুইটা সমান্তরাল পরিবাহী নিলাম। কারেন্ট যাচ্ছে এইদিকে, এটার কারেন্ট যাচ্ছে এইদিকে। তাহলে এখানে কারেন্ট বিপরীতমুখী, ওখানে কারেন্ট সমমুখী, দুইটার মধ্যে দিয়ে। ইম্পর্টেন্ট কথা হচ্ছে সমান্তরাল পরিবাহীর মধ্যে যদি একই দিকে কারেন্ট যায়, ওরা আকর্ষণ বল অনুভব করে, তার দুটো কাছাকাছি আসার চেষ্টা করবে। তার মানে এই আকর্ষণ বল অনুভব করবে, এটা আকর্ষণ বল, পরস্পর আকর্ষণ বল অনুভব করবে, পরস্পর একটা আরেকটাকে টানবে। আবার যদি বিপরীত দিকে কারেন্ট যায়, এরা বিকর্ষণ বল অনুভব করে। বুঝতে পারছো? দেখো কেন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা দিয়ে যখন কারেন্ট যাবে, এখানে নিশ্চয়ই চৌম্বক ক্ষেত্র তৈরি করবে ও, এটা তো চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। সেই চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে ভুলে যাও, এটা আছে। এটার জন্য এইখানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে? ভেতর দিকে। পাম রুল, ভেতর দিকে ক্রস ডিরেকশন এটা চৌম্বক ক্ষেত্র। এটার জন্য চৌম্বক ক্ষেত্র ক্রস ডিরেকশনে। সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে এই পরিবাহীটা আছে, তো চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো পরিবাহী তড়িৎবাহী তার যদি থাকে সে তো বল অনুভব করবে। এবার এইটার উপর বল দেখো কোন দিকে হয়। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? ভেতরের দিক। কারেন্ট কোন দিক? উপরের দিক। বল অনুভব করবে এই দিক। তাহলে এদিকে বল অনুভব করলো 2 1, এটা 1 নম্বর তার, এটা 2 নম্বর তার। 2 নম্বর তারের উপর বল 1 নম্বর দ্বারা F21 নাম দিলাম। এবার এটার ঠিক একই রকম কারণ। বলো এই কারেন্টের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র থাকবে। এবার অন্য কালি দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, এবার চৌম্বক ক্ষেত্র ওই কারেন্টের জন্য এখানে বাইরের দিকে থাকবে। এবার এটার কারেন্ট কোন দিকে? উপর দিকে। তাহলে এই চৌম্বক ক্ষেত্রে এটা অবস্থিত। হ্যাঁ দেখো, চৌম্বক ক্ষেত্র কোন দিকে? বাইরের দিকে। কারেন্ট কোন দিকে? উপরের দিকে। বল কোন দিকে? দেখছো, বল এদিকে হচ্ছে। তাহলে F12 এদিকে। তাহলে দুইটা পাশাপাশি আসবে, অ্যাট্রাক্ট করছে, ঠিক একই রকম কারণে এখানে বিকর্ষণ করবে। তোমরা করে দেখো, এইটা এদিকে বল অনুভব করবে, এটা এদিকে বল অনুভব করবে। ঠিক তোমরা নিজের ব্রেন খাটিয়ে দেখো। হ্যাঁ, তাহলে এই বিষয়টাই এখন পড়া, এই বলের মানটা কত। ঠিক আছে, লেখো, আমি বলি। দুটি সমান্তরাল পরিবাহীর মধ্য দিয়ে একই অভিমুখে তড়িৎ প্রবাহ পাঠালে পরিবাহীদ্বয় আকর্ষণ বল, এবং বিপরীত দিকে তড়িৎ প্রবাহ পাঠালে পরিবাহীদ্বয় বিকর্ষণ বল অনুভব করে। আচ্ছা, তারপরে হেডিং দাও এই বলের মান। হেডিং এটা এই বলের মান। ঠিক আছে? হ্যাঁ, এই বলটা কত হবে সেটা আমরা নির্ণয় করবো এখন। তাহলে এবার আমরা ফাইনালি দুটো ছবি আঁকি। এই ছবিটাও রাখতে পারো। আচ্ছা, আমি ফাইনালি আঁকি।
এই এই পরিবাহী দ্বয়ের কিন্তু দৈর্ঘ্য কিন্তু অসীম, হ্যাঁ, দৈর্ঘ্য অসীম। দৈর্ঘ্য অসীম। আমি একই দিকে কারেন্ট যাচ্ছে এটাই ধরে নিচ্ছি, I1 কারেন্ট যাচ্ছে, এদিকে I1 I2 কারেন্ট যাচ্ছে। এটা 1 নম্বর পরিবাহী, এটা 2 নম্বর পরিবাহী। পরিবাহী দ্বয়ের মধ্যে দূরত্ব r, পরিবাহী দ্বয়ের মধ্যে ব্যবধান r। এবার দেখো 1 নং পরিবাহীর জন্য 2 নং পরিবাহীর স্থানে চৌম্বক ক্ষেত্র B1 নাম দিচ্ছি। B1 ইকুয়াল টু মিউ নট I1 বাই 2 পাই r, ঠিক লিখছি না? এবার B1 চৌম্বক ক্ষেত্রে কে আছে? দ্বিতীয় পরিবাহী। দ্বিতীয় পরিবাহী B1 চৌম্বক ক্ষেত্রে অবস্থিত। এটি যে চৌম্বক বল অনুভব করে তা F12, হ্যাঁ এটি, আচ্ছা এখানে আরেকটা কথা যুক্ত করা হতো, এটি ডিএল দৈর্ঘ্যে যে চৌম্বক, কারণ দৈর্ঘ্যটা ইম্পর্টেন্ট, মানে দ্বিতীয় পরিবাহীটা ডিএল দৈর্ঘ্য, দ্বিতীয় পরিবাহীর অনুভূত বল মানে এটা হবে ডি F21। কার উপর বল করছি আমরা? হ্যাঁ, দ্বিতীয়টার উপর। তাহলে F21 নাম দিব। ফর্মুলা কি? B1 কার চৌম্বক ক্ষেত্র? ওইটার চৌম্বক ক্ষেত্র। কারেন্ট কার? 2 নম্বরের I2। দৈর্ঘ্য কার? 2 নম্বরের ডিএল। ঠিক আছে? और B1 এর ভ্যালু মিউ নট I1 বাই 2 পাই r, ঠিক আছে না? তারপর আবার I2 ইনটু ডিএল। সুতরাং দ্বিতীয় পরিবাহী একক দৈর্ঘ্যে যে বল অনুভব করে, একক দৈর্ঘ্যে যে বল অনুভব করে তা ডি, ওটা তো ডিএল দৈর্ঘ্যে, তাহলে একক দৈর্ঘ্যে বল অনুভব করে ডিএল দিয়ে ডিভাইড করতে হবে, সেটা হচ্ছে মিউ নট I1 I2 বাই 2 পাই r। অনুরূপ ভাবে প্রথম পরিবাহী সমান বল, অনুরূপভাবে প্রথম পরিবাহী সমান বল অনুভব করে D12 বাই ডিএল ইকুয়াল টু মিউ নট I1 I2 বাই 2 পাই r। এটাই ফাইনাল সূত্র আমার। দুটো পরিবাহী সমান বলেন, নিউটনের তৃতীয় সূত্র। প্রথমটি যে বল অনুভব করে দ্বিতীয়টা একই বল অনুভব করে রাখো তোমরা, এটাই আসবে। সুতরাং একক দৈর্ঘ্যে, সুতরাং যে কোনো পরিবাহীর একক দৈর্ঘ্যে বল, হ্যাঁ দিচ্ছি আমি এটা শেষ করে নেই। পরিবাহীর একক দৈর্ঘ্যে বল dF বাই ডিএল ইকুয়াল টু মিউ নট I1 I2 বাই 2 পাই r। এইটা হচ্ছে আমাদের ফাইনাল সূত্র, হলো পরিবাহীর একক দৈর্ঘ্যের বল, কিন্তু এটার একক সেই জন্য নিউটন পার মিটার। একক দেখো এদিকে, একক কি? বল বাই দৈর্ঘ্য। শোনো, অঙ্ক করতে গিয়ে ভুল করো না। এই যে এই ফর্মুলাটা কিসের ফর্মুলা বেরোলো বলো তো? বলের, কিন্তু দৈর্ঘ্যটা কত? 1। যদি বলে 10 মিটার দৈর্ঘ্যে বল কত, তাহলে 10 দিয়ে গুণ হবে, এটা 1 মিটার দৈর্ঘ্যে বল, একক দৈর্ঘ্যে বল। তাহলে অঙ্ক করতে গিয়ে ভুল করলে হবে না। তাহলে এখন এটার পরে অঙ্ক হবে নাকি? আচ্ছা লাস্ট এখান থেকে একটা বিষয় বলা হয়, অ্যাম্পিয়ারের সংজ্ঞা, অ্যাম্পিয়ারের আন্তর্জাতিক সংজ্ঞা দেওয়া হয়। দেখো একক দৈর্ঘ্যের বলের সূত্রটা কি? ডিএফ বাই ডিএল। এইমাত্র কি করলাম বলো তো? বলো, মিউ নট I1 I2 বাই, বুঝে নাও তাহলেই হবে। হ্যাঁ, আমি সংজ্ঞাটা লিখবো না, তোমরা লিখে নিয়ে আসবে পরের দিন। 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা, অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রার একক, তার সংজ্ঞা আন্তর্জাতিক সংজ্ঞা আমরা কিভাবে দেই। সবার আগে মিউ নটের ভ্যালুটা বসাও। বলো তো মিউ নটের ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 বাই 2 পাই
তারপরে আছে I1 I2 বাই আর। আচ্ছা, পাই পাই ক্যান্সেল 2, তাহলে 2 ইন্টু 10⁻⁻7 এটা আসলো। তারপরে I1 I2 বাই আর হলো। সংজ্ঞা বানাবো আমরা, হ্যাঁ সংজ্ঞা বানানোর জন্যই তৈরি করছি। এবার মনে করো I1 আর I2 সমান, মানে দুইটা পরিবাহীর প্রবাহ মাত্রা সেম, এটাও I এটাও I, ঠিক আছে, সমান প্রবাহ মাত্রা যুক্ত দুটি পরিবাহী। দেখো সংজ্ঞা হচ্ছে কিন্তু এদের মধ্যে ব্যবধান যদি 1 মিটার হয়, যদি এদের ব্যবধান 1 মিটার হয় এবং এদের মধ্যে যদি ক্রিয়াশীল বল প্রতি একক দৈর্ঘ্যে dF বাই dL যদি 2 ইন্টু 10⁻⁻7 নিউটন হয়, তাহলে যে প্রতিটির প্রবাহ মাত্রা তাকে বলা হবে 1 অ্যাম্পিয়ার। বসাও, দেখো দেখো আমি কি বলছি, আমার কথাটা বোঝার চেষ্টা করো, তাই লিখে লাভ কি। এই ভ্যালুগুলো যদি আমি এটার মধ্যে বসাই, dF বাই dL এর মধ্যে, এই সূত্রটার মধ্যে এখানে যদি বসাও এই ভ্যালুগুলো, বলো তো dF বাই dL কত, বসাও dF বাই dL কত, 2 ইন্টু 10⁻⁷, তাহলে এখানে 2 ইন্টু 10⁻⁷, এখানে 2 ইন্টু 10⁻⁷, কাটা গেল গেল। I1 I2 কত, I তাহলে I স্কয়ার হলো, এদিকে I স্কয়ার হলো না, আচ্ছা আর কত 1, তাহলে I স্কয়ার ইকুয়াল টু 1 হলো না, এটা সব তো সব গেল। তাহলে I স্কয়ার ইকুয়াল টু 1 আসলো এখান থেকে, I স্কয়ার ইকুয়াল টু 1 মানে হচ্ছে I, তাহলে 1 কত 1 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারের সূত্র। এবার সংজ্ঞাটা আমি বলি একবার, লিখতে দেবো না। সমান প্রবাহযুক্ত দুটি পরিবাহী 1 মিটার ব্যবধানে থাকলে তাদের প্রতি 1 মিটার দৈর্ঘ্যে যদি 2 ইন্টু 10⁻⁷ নিউটন বল অনুভূত হয়, তাহলে প্রত্যেকের প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার। তাও আরেকটা কথা যুক্ত করতে হতো, শূন্য মাধ্যম। মিউ নটের এই ভ্যালুটা কি কোথায় আছে, শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমে। আবার সেকেন্ড টাইম বলবো, শূন্য মাধ্যমে সমান প্রবাহযুক্ত 1 মিটার ব্যবধানে রাখা দুটো পরিবাহী তাদের প্রতি 1 মিটার দৈর্ঘ্যে যদি 2 ইন্টু 10⁻⁷ নিউটন বল ক্রিয়া করে, তাহলে প্রতিটির প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই অ্যাম্পিয়ারের আন্তর্জাতিক সংজ্ঞা এইভাবে দেয়। আরো সংজ্ঞা আছে অ্যাম্পিয়ারের, তড়িৎ বিশ্লেষণ থেকেও আবার অ্যাম্পিয়ারের সংজ্ঞা দেয়, রূপা জমা হয় ক্যাথোডে, ওখান থেকেও দেয়। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত থাকবে, তাই তো, ঠিক আছে।